নমস্কার। আমার আজকের নিবেদন আলমারি। রচয়িতা নরেন্দ্রনাথ মিত্র। দাম্পত্য জীবনের চাওয়া পাওয়া নিয়ে এই গল্পটি আমি বলবার চেষ্টা করছি। আশা রাখবো আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে আমি শুরু করছি আমার আজকের গল্প আলমারি। স্ত্রীর সঙ্গে রোজ ঝগড়া হয় পরিতোষ সরকারের। দামি কাপড় চোপড় রাখবার মতো একটা আলমারি নেই ঘরে। ট্রাঙ্কে সুটকেসে অতি কষ্টে জিনিসগুলো গুজে গুজে রাখতে হয়। একটা কিছু বার করতে হলে একেবারে লণ্ডভণ্ড, কুরুক্ষেত্র কাণ্ড। সুপ্রীতি বলে, আমি আর পারবো না তোমার ঘর গোছাতে, আর এই দামি দামি জিনিসগুলো যদি নষ্ট হয় তার জন্য আমাকে দায়ী করতে পারবে না। পরিতোষ নির্লিপ্ত থাকবার ভান করে বলে, বেশ, করবো না দায়ী, সব দোষ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিও। সুপ্রীতি রাগ করে বলে, দোষ চাপালে আর কি হবে, গেলে আমার জিনিসই তো সব যাবে। তা ঠিক, বসনভূষণের ভাগ সুপ্রীতিরই 14 আনা। পরিতোষের নিজস্ব বলতে আছে একটা গরদের পাঞ্জাবি, পৈতৃক আমলে একখানি শাল, বিয়ের পাওয়া আংটি আর সোনার বোতাম। পরিতোষ কিছুই ব্যবহার করে না, ওর নাকি লজ্জা করে। তবে ঘড়ি আর পেনটি সঙ্গে সঙ্গেই রাখে। সুপ্রীতি খোঁচা দিয়ে বলে, ও সবও গয়না, ওগুলিও তো আমার বাবার দেওয়াই জিনিস। পরিতোষ জবাব দেয়, তোমার বাবার দেওয়া সব জিনিসের ওপরেই যে আমার বিরাগ, এ কথা বলতে পারো না। সুপ্রীতি বলে, থাক থাক, আর রসিকতা করতে হবে না, তুমি যে কত ভালোবাসো আমাকে তা জানা আছে। বছর 10 হলো বিয়ে হয়েছে ওদের। তার 1 বছর পর থেকেই এ ধরনের খোঁটা শুনতে হচ্ছে পরিতোষকে। শুনতে শুনতে কান সওয়া হয়ে গেছে। কিন্তু পত্নী প্রীতির যে নিদর্শন সুপ্রীতি স্বামীর কাছে চায় তা এনে দেওয়া তার পক্ষে দুঃসাধ্য। গ্লাস বসানো ইস্পাতের আলমারি, দাম অন্তত 100-3 টাকা, পরিতোষের 1.5 মাসের মাইনে। বিমা কোম্পানি কেরানি যদি অমন নবাবে করে, তার সংসার থেকে 6 মাসের মধ্যে অভাব অনটন দূর হবে না। শুধু স্ত্রীর আবদার মেটালেই তো চলবে না পরিতোষকে। সংসারে পোষ্য অনেক, 2টি ছেলে মেয়ে হয়েছে, একটি বোন কলেজে পড়ে, ভাইটিও সামনের বার স্কুলের গণ্ডি ছাড়বে। খরচ কি কম? পরিতোষ আরও যুক্তি দেখায়, তাছাড়া অমন দামি আর ভারী জিনিস ভাড়াটে বাড়িতে এনে রাখতে নেই, টানাটানিতে কম হাঙ্গামা হুজ্জত পোহাতে হয়। কোথায় কখন থাকি তার কিছু ঠিক আছে? আমাদের তো সারা শহর ভরে বাসঘর আর বাসর ঘর ছড়ানো। আজ বেলেঘাটা, কাল পাথুরে ঘাটা, আজ টালা, কাল টালিগঞ্জ। একটু স্থিত হয়ে বসে নিত। সুপ্রীতি বলে, কবে তুমি চৌরঙ্গিতে বাড়ি করবে, তারপর সব ফার্নিচার আসবে, সেই ভরসায় থাকি। 2-4 দিন যায় আর সুপ্রীতি সেই আলমারির কথা তোলে। বলে, আজও গিয়েছিলাম বিডন রোডে সুচিরাদের বাড়ি, কি চমৎকার আলমারি না কিনেছে। শাড়ি রাখো, গরম কাপড় চোপড় রাখো, সব ব্যাপারেই সুবিধে। গয়নাগাটিও বেশ নিশ্চিন্তে রাখা যায়, কেউ খুলে নিয়ে যাবে এমন সাধ্য নেই। অনেকগুলো ড্রয়ার, যেটা যা খুশি রাখো। তারপরে গ্লাস সেট করা আছে, তুমি একটা চেয়ার টেনে নিয়ে তার সামনে বসে দিব্যি দাড়ি কামাতে পারো। পরিতোষ চোখ কপালে তুলে বলে, ওরে বাবা, ওই আলমারি যদি একবার কিনে বসি, তাহলে কি সারা জীবনের মধ্যে আমার ব্লেড কেনার পয়সা জুটবে? সুপ্রীতি রাগ করে পাশ ফিরে শুতে শুতে বলে, না জোটাই উচিত। তুমি দাড়ি গোপ রেখে বনে চলে যাও, বিয়ে করাই তোমার ভুল হয়েছিল। পরিতোষ স্বীকার করে বলে,
ভুলটা বড় পরে ধরা পড়েছে, এখন আর শোধরাবার জো নেই, কিন্তু তুমি বোধহয় এখনো শোধরাতে পারো। সুচিরাদের বাড়িতে কিছুদিন যাতায়াত বন্ধ করে দাও, তাহলে জিনিসটা তোমার চোখেও পড়বে না, মনও খারাপ হবে না। সে রাত্রে সুপ্রীতি পরিতোষের সঙ্গে কিছুতেই কথা বলল না। তাতে পরিতোষ যে খুব চিন্তিত হলো তা নয়, এখন মানভঞ্জনে পালা দাম্পত্য জীবনে ঘুরে ফিরে আসে, না আসলেই বরং জীবনটা একঘেয়ে হয়ে যায়। কিন্তু দিন দুই বাদে যে কাণ্ড ঘটল তাতে পরিতোষ আর অত অবিচলিত থাকতে পারল না। অফিস থেকে ঘরে ফিরে এসে ঢুকতে না ঢুকতেই বোন অঞ্জলি আর তার ছোট ভাই রন্টু একসঙ্গে এসে খবর দিল, দাদা, সর্বনাশ হয়েছে। পরিতোষ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে? খোকনার বুড়ি কোথায়? কোনো অ্যাক্সিডেন্ট? অঞ্জলি আশ্বাস দিয়ে বলল যে সেসব কিছু নয়, পরিতোষের ছেলে মেয়ে দুটি ভালোই আছে, কিন্তু সর্বনাশ হয়েছে তার স্ত্রী। ট্রাঙ্কের ভিতরে পোকা ঢুকে বেনারসি আর মুর্শিদাবাদের সিল্ক দুটো কেটে ফেলেছে। ঘরের দিকে ভালো করে তাকিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারল পরিতোষ। সারা ঘরময় সুপ্রীতির পোশাকি শাড়িগুলো ছড়ানো। পুজোর সময় বিবাহবার্ষিকীতে 25-30 টাকার যেসব শাড়ি পরিতোষ স্ত্রীকে উপহার দিয়েছিল সব মেঝে লুটোপুটি করছে। আর পাশের ঘরে তক্তপোষের ওপর উপুর হয়ে শুয়ে ফুলে ফুলে কাটছে সুপ্রীতি। এক পাশে কীটদস্ত বেনারসিখানা পড়ে রয়েছে, আর দোরের কাছে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে খোকন আর বুড়ি, পরিতোষের পুত্রকন্যা। পরিতোষ স্ত্রীর পিঠে সস্নেহে হাত রেখে বলল, বোধহয় এখনও রিপু করিয়ে নিলে চলবে, আর অন্য শাড়িগুলো বাক্সে তুলে রাখো, নষ্ট করে লাভ কি? সুপ্রীতি বলল, তুলে আর কি হবে, ওই ভাঙা বাক্সে তুলে রাখাও যা, বাটি বাইরে ফেলে দেওয়াও তাই, একই কথা। আমার কিছু আর রাখবার দরকার নেই, তুমি রাখতে হয় রাখো। শেষ পর্যন্ত পরিতোষ প্রতিশ্রুতি দিল 1 সপ্তাহের মধ্যে সুপ্রীতির পছন্দ মতো আলমারি সে কিনে দেবে, একই সঙ্গে যা মজবুত আর শৌখিন, বড় আয়না বসানো আলমারি। আলমারি তো কিনবে, কিন্তু 300-350 টাকা কোত্থেকে জোগাড় করবে পরিতোষ? 1000-2 টাকার ইন্স্যুরেন্স আছে, তার থেকে ধার নেওয়া যায়। কিন্তু সুপ্রীতি বলল, খবরদার, ও টাকায় তুমি হাত দিতে পারবে না। ব্যাংকে একটা নামমাত্র অ্যাকাউন্ট আছে, সর্বসাকুল্যে তাতে 100 টাকাও হবে কিনা সন্দেহ। পরিতোষ বলল, নিজেদের আলমারি কিনতে গিয়ে কি পরের সিন্ধুকে হাত দেব? সুপ্রীতি বলল, কে তা দিতে বলেছে? দরকার নেই এখন কিনে, পুজোর সময় যদি বোনাস টোনাস পাও তখন দেখা যাবে। কিন্তু পরিতোষের মনটা খুঁতখুত করতে থাকে। কথা যতদিন দেয়নি ততদিন একরকম ছিল, কিন্তু কথা দেওয়ার পর জিনিসটা কিনে না আনতে পারলে স্ত্রীর কাছে তার কি মান থাকে? সুপ্রীতি তাহলে ভাববে পরিতোষ একেবারেই পথের ফকির। সুতরাং পরিতোষ ধারের চেষ্টায় নামল। ক্রেডিট মানে কৃতিত্ব। যার যত ধার বেশি তত বুদ্ধির ধার তত অসামান্য। গোপনে 2 জন সহকর্মী অফিসারের কাছ থেকে 100 টাকা নিল। পুরনো সহপাঠীদের মধ্যে একজন ইটের কারবার করে, জরুরি দরকার এবং অসুখ বিসুখে দোহাই দেওয়ায় সে 200 টাকা দিল, বাকি 50 টাকা তুলল নিজের অ্যাকাউন্ট থেকে। মনটা তবু খুঁতখুত করতে লাগলো, কোথায় যেন হীনতা আছে এই ধার করার মধ্যে। টাকা জোগাড় হওয়ার পর সেদিন বিকেলবেলায় স্ত্রীকে নিয়ে যখন জিনিস কিনতে বেরোলো তখন মনে আর তেমন কোনো গ্লানি রইল না পরিতোষের।
এই উপলক্ষে সে অফিস থেকে ছুটি নিয়েছে। সুপ্রীতি নিষেধ শর্ত শ্যামবাজার থেকে ট্যাক্সি ভাড়া করে চলল বড় বাজারের দিকে। পথে স্ত্রীকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে খেলো। সুপ্রীতি হেসে বলল, জিনিসটা আগে কেনা হোক, পথেই যদি এত টাকা উড়িয়ে দাও তাহলে জিনিস কিনবে কি করে? পরিতোষ বলল, বিশ্বাস করো, এই কটা টাকা ওড়াবার শক্তি আমার আছে। সুপ্রীতি বলল, কিন্তু কেন এত ব্যয় করছো শুনি? আজ তো আমার ম্যারেজ অ্যানিভার্সারি নয়, কি অন্য কোনো উৎসবও নয়। পরিতোষ বলল, আজ আলমারির জন্ম উৎসব, আর সে আলমারি শুধু ইস্পাত দিয়ে তৈরি নয়, আমাদের দুজনের আনন্দ দিয়ে তৈরি। সুপ্রীতি বলল, থাক, কবিত্ব রাখো, ফুল টুল কেনার সময় ওরকম কবিত্ব মানায়। পরিতোষ প্রতিবাদ করল, কেন? আলমারির বেলায় বুঝি কবিত্ব বেমানান? নেতাজি রোডে গাড়িটাকে জোর করে ছাড়িয়ে দিল সুপ্রীতি। বলল, আর মিটার বাড়িয়ে লাভ নেই, এবার হেঁটে হেঁটে দেখতে দেখতে চলো। পরিতোষ বলল, অন্য জিনিস দেখব কি, তোমাকে দেখে দেখেই কুল পাইনি। সুপ্রীতি মুখ টিপে হেসে বলল, সত্যি? পরিতোষ বলল, সত্যি ছাড়া কি, এমন সাজ সেজে এসেছ যে চেনাই যায় না। সুপ্রীতি খুশি হয়ে বলল, বাড়াবাড়ি করো না। ওরা প্রথমে নামজাদা দোকানের দামি জিনিসগুলো দেখতে লাগলো। জিনিস দেখে চোখ লুব্ধ হয়, কিন্তু দাম শুনে সেই চোখই আবার কপালে উঠে যায়। সুপ্রীতি বলল, অত দামি জিনিস কিনে দরকার নেই, তাছাড়া দেখি না আরও 5টা দোকান, এত দামের জিনিস নেব, যাচাই করে নেব না। দেখতে দেখতে ওরা অপেক্ষাকৃত ছোট একটা দোকানে এলো, চন্দ অ্যান্ড কোম্পানি। কয়েকটা আলমারি ভালোই দেখা গেল। বড় দোকানে অনুকরণে তৈরি হলেও জিনিস খারাপ নয়, দেখতেও বেশ সুন্দর। সেলসম্যান দাম দিল 250। আশ্চর্য, সুচিরার ঘরে যা দেখে এসেছে সুপ্রীতি অবিকল সেই রকম, শুধু কোম্পানির নাম আলাদা। কত বেশি কমিশন চন্দ কোম্পানি দিতে পারবেন তাই নিয়ে কথাবার্তা চলছে। হঠাৎ পিছনের অফিস রুম থেকে স্যুট পরা সুদর্শন এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বয়স বছর 35-36-এর বেশি নয়, ছিমছাম শৌখিন পুরুষ। সুপ্রীতি তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, নির্মলদা, তুমি এখানে? সেলসম্যান বলল, আমাদের বড়বাবু মিস্টার চন্দ, ওদেরই তো কোম্পানি। সুপ্রীতি খুশি হয়ে বলল, তাই বলো? নির্মল বলল, এবার আমি জিজ্ঞাসা করছি, তুমি এখানে? সুপ্রীতি বলল, আলমারি কিনতে, কিন্তু বড্ড বেশি দাম তোমাদের দোকানে। নির্মল স্মিত মুখে বলল, তার দাম তো একটু হবেই, জিনিস নেবে, দাম দেবে না? নির্মল নিজেই যেচে পরিচয় করল পরিতোষের সঙ্গে, নিজের পরিচয়ও দিল। বলল, সুপ্রীতি আমাদের অঙ্কের প্রফেসরের মেয়ে, অঙ্কের চেয়ে বেশি ভয় করতাম ওকে, এত উৎপাত করত, রাজশাহী শহর শুদ্ধ লোক ওর জ্বালায় অস্থির ছিল। জ্বালাটা কী রকমের, অস্থিরতাই বা কী ধরনের, তা পরিতোষ নির্মলের মুখের দিকে চাকিয়েই অনুমান করতে পারল, কিন্তু কিছুই বুঝে উঠতে দিল না। নির্মলের মুখে হাসি, চোখে চাতুর্য, চেহারায় আভিজাত্য। খানিকক্ষণ ধরে কুশল প্রশ্নের বিনিময় চলল। পরিতোষ সেখানে কয়েকটি সর্বনাম, যেন সাংকেতিক শব্দ কয়েকটি, যে সংকেত ভেদ করবার চাবি তার কাছে নেই। তারপর নির্মল জিজ্ঞাসা করল, কোন আলমারিটা তোমার পছন্দ বলো? সুপ্রীতি উল্লাসের সুরে বলল, পছন্দ তো সবগুলি। নির্মল বলল, বেশ তো, সবই নাও,
পাইকারি দরে দিতে পারবো। পরিতোষ হাতঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, আমার একটু তাড়া আছে, একটা আলমারি নেব আমরা। নির্মল বলল, বেশ তো, কিন্তু মুশকিলের কথা হলো নির্মল কিছুতেই দাম নেবে না। সুপ্রীতি দামের কথা তোলায় হেসেই উড়িয়ে দিল নির্মল। ধমকও দিল দুটো একটা। পরিতোষের দিকে চেয়ে বলল, ওর বিয়ের সময় দেশে ছিলাম না, তখন কিছুই প্রেজেন্ট করতে পারিনি, আজ এটা ওকে আমি দিলাম। সুপ্রীতি তবু বলল, না না, সে কি হয়? নির্মল বলল, না হয় তো তোমার মাসিমার কাছে দাম দিয়ে এসো, আমি নিতে পারবো না। মাসিমা মানে নির্মলের মা, তিনি এখনও বেঁচে আছেন। শেষ পর্যন্ত আলমারিটা বিনামূল্যে সুপ্রীতিকে গছিয়ে দিল নির্মল। সুপ্রীতি একান্তে স্বামীকে বলল, আচ্ছা, দানটা আমরা অন্যভাবে শোধ করে দেব। পরিতোষ নিঃশব্দে রাস্তায় নেমে এলো। ধার করা টাকাগুলি এবার সে অনায়াসে শোধ দিতে পারবে, কিন্তু অত বড় আলমারিটা যে ঘর জুড়ে থাকবে, তাকে ভুলবে কি করে?